আপনি আজকে এক্স হ্যান্ডেলে যে বক্তব্যটা রেখেছেন সেটা কি কোথাও দল এবং প্রশাসনের মধ্যে ডিফারেন্সিয়েট করার একটা বিষয়? না, দেখুন, আরজি করের ঘটনাটা একটা ভয়ঙ্কর ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। পশ্চিমবঙ্গের অতীতেও হয়েছে, নিশ্চিতভাবে ভারতবর্ষের অন্য জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানেই বা হবে কেন? এখন এখানে যে আন্দোলনটা হচ্ছে এর দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে নাগরিক আন্দোলন, একদম নাগরিক আন্দোলনের সঙ্গে আমরাও আছি, কারণ ন্যায় বিচারটা আমরাও চাই। এখন আমাদের আপত্তি বা আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে সিপিএম, বিজেপি বা কংগ্রেস বা বিরোধী দলগুলো তাদের জমানায় এই ধরনের ঘটনা ভুরি ভুরি হয়েছে, অথচ তারা এখন সাধু সেজে নানা রকম রাজনৈতিক অরাজকতা তৈরির চেষ্টা করছে। এর প্রতিবাদ হবে, কিন্তু নাগরিক আন্দোলনের কোনো প্রতিবাদটা কোথাও কোনো 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 পদক্ষেপ নিয়ে কোনো বিভ্রান্তি বা প্রশ্ন আছে বলেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। যে স্লোগান, এর সঙ্গে আমরাও পুরো দস্তুর সহমত, কিন্তু যে রাজনৈতিক দলগুলো যাদের জমানায় এই কাজগুলো বারবার হয়েছে, তারা যখন কোনো কর্মসূচি, তাদের পলিটিক্যাল ইভেন্ট, তাদের অরাজকতা তৈরির চেষ্টা, তার প্রতিবাদ 100 বার হবে। এখন যদি কোথাও কোনো মানুষ কোনো জায়গায় নাগরিক, যার উত্তর তারা পাচ্ছেন না, সেই কারণেই তো ফলে এমন কোনো একটা গ্যাপ কোথাও কোথাও হয়েছে, যাতে প্রশাসনের তরফ থেকে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বলে তো আমাদের শাসক দল বা নাগরিক আন্দোলনের পাল্টা নয়, সেগুলো কিন্তু নাগরিক, সরকারকে ওই জায়গাটাও দেখতে হবে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আছে, তাদের যে দাবিগুলো আছে, তার কটা যুক্তিযুক্ত বা কোন জায়গাটা কিভাবে মানে সুরাহা করা যায়, সেগুলো সরকার নিশ্চয়ই দেখছেন। আর নাগরিকদের আন্দোলন করার ধর্ষকদের বাঁচাতে কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন? ভুল। সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচাতে, তাহলে রাজ্য সরকার, পুলিশ যে ব্যবস্থা নিচ্ছিল, অ্যারেস্ট করেছে, তো রাজ্য সরকারকে তো তার বক্তব্য জানাতে তো লয়ার দিতে হবে। তার সঙ্গে একটু সবাই জানেন, যারা বলছেন তারাও মিথ্যাচার করছেন। বড় সেন্সিটিভ মামলা, গুরুত্বপূর্ণ মামলায় অনেক সময় অনেক আইনজীবী, তাদের সহযোগী, তারাও চান সেই মামলায় তাদের নামটা রেকর্ডেড থাকুক, সেই হিসেবে নামের তালিকা বড় হয়ে যায়। এখানেও দেখবেন বিরোধীদের অনেক মামলাতে অনেক লম্বা আইনজীবীদের থাকে, তার সঙ্গে অন্য কুৎসাগুলো মেলাবেন না। ফলে কপিল সিব্বল রাজ্যের তরফ থেকে দাঁড়িয়েছেন, এবং সেটা রাজ্য কি ব্যবস্থা নিয়েছে, রাজ্যর পদক্ষেপগুলোর প্রতি বিভ্রান্তি কোথাও থাকছে, ন্যায় বিচার পুরোদস্তুর হচ্ছে না। এখন সিবিআই এর হাতে, তার আগে 3-4 দিন ছিল রাজ্য সরকারের হাতে, একজন গ্রেফতার হয়েছে, আর আপাতত সিবিআই হাতে কোনো ব্রেক থ্রু নেই। তো কোথাও একটা গ্যাপ আছে, সেই জায়গায় কোথাও একটা নাগরিক সমাজের মধ্যে বিরক্তি কাজ করছে, কোথাও একটা কিছু অবিশ্বাস কাজ করছে। এখন এতটাই সেইটা কাজ করেছে যে তাদের এই কর্মসূচিগুলো চলছে, আমি সেটাই বলেছি। আপনি বলছেন যে নাগরিক সমাজ যা মিছিল মিটিং করছে তার পাল্টা শাসক দল কিছু করছে না, কিন্তু সেই জায়গা থেকেই আপনারই একটা পোস্টে আপনি প্রশ্ন তুলেছেন, আমি একটা লাইন শুধু বলবো, যে প্রশাসন এমন কোন কাজ কেন করবে যে অবস্থা সামলাতে শাসক দলকেও তার কর্মসূচি নিতে হবে। আপনিও প্রশ্ন তুলছেন একজন দলের হয়ে। দল মানে কি? দল মানে তো সাধারণ মানুষ। দল তো সাধারণ মানুষকেই প্রতিনিধিত্ব করে। দলের কথা মানে কি? দল আলাদা, সাধারণ মানুষ আলাদা, তা তো নয়। সাধারণ মানুষের যে প্রশ্ন, সাধারণ মানুষের যে বিরক্তি, সাধারণ মানুষের যে অবিশ্বাস, সেটাই দলের কথা থেকে প্রতিফলিত হচ্ছে। দলটা তো সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষকে নিয়ে, মমতাদি স্লোগান দিয়েছেন মা মাটি মানুষ। ফলে দলের কোনো বক্তব্য আর সাধারণ মানুষের বক্তব্য আলাদা, তা কেন হবে? সাধারণ মানুষের কোথাও একটা প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে এমন কোনো গ্যাপ বা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি বা সদুত্তর না মেলা হবে কেন, যাতে শাসক দলকেও উই ওয়ান্ট জাস্টিস বলতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে
সাধারণ মানুষের যে প্রশ্ন, কর্মসূচি, নাগরিক আন্দোলন, তার সঙ্গে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক বিরোধী দলগুলির কুৎসা এবং পলিটিক্যাল ইভেন্ট, অরাজকতা তৈরির চেষ্টা, তার বিরোধিতা, তার অপপ্রচার বা কুৎসা থামাতে আসল তথ্য দিয়ে, বাকি সব তথ্য দিয়ে আমাদের নিজস্ব জনসংযোগ কর্মসূচি, সেটার প্রয়োজন আছে। এই যে আপনি বলছেন আপনার যে পোস্ট, সেখানে আরেকটা লাইন রয়েছে যে আপনারা যখন দলের তরফ থেকে আপনাদের যখন কর্মসূচি নিতে হচ্ছে, তখন দলেরই অনেকে নামছেন, আত্মসমালোচনা তৈরির জায়গা হয়েছে, এগুলো নজর দেওয়া দরকার। সেটা তো আমি একজন মানে সৈনিক হিসেবে এটা দলের, আপনারা যার সঙ্গেই কথা বলবেন আপনি নিশ্চিতভাবে সেই উত্তরগুলো প্রত্যেকের কাছ থেকে দেখবেন, এটা সংখ্যাগরিষ্ঠের কাছ থেকেই একই সুরে সেই বিষয়গুলো আসছে। কারণ কিছু বিষয়ে সাধারণ মানুষের যে যারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমাজে মেশা, দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ, ফলে সেখান থেকে তো কিছু ফিলিং পাওয়া যায়। ফলে আমরা বড় দল, আমরা শাসক দল, আমাদের দায়িত্ব বেশি, আমাদের দায়বদ্ধতাও বেশি। ফলে যাতে কোনো ভুল বোঝাবুঝি, কোনো কমিউনিকেশন গ্যাপের সুযোগ বিরোধীরা না নিতে পারে, সেটাও তো আমাদের আত্মসমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সবসময় সচেতন রেখেই সেটা চালাতে হবে। আপনি দায়বদ্ধতার কথা যখন বলছেন, গতকাল দেখা গেল ফিরহাদ হাকিম তিনি যে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, সেখানে রেসপেক্ট বানান ভুল রয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যে বিজেপি পক্ষ তাই নাই, রেস্টর ওমেন রেসপেক্ট, মানে তাহলে কি প্রশ্ন তুলছে বিজেপি, তাহলে কি রাজ্যে সম্মানই নেই? দেখুন, এগুলোর সঙ্গে কোনো না, এটা আপনারাও জানেন, এটা একটা কোনো ডিজাইনার কম্পোজ করে দেয়, সেইটা ফ্লেক্স ছাপাতে যায়, তার সঙ্গে কেউ জেনে শুনে বানান ভুল লিখছে। অনেক সময় আপনি দেখবেন যে আমরা যখন আজকাল হোয়াটসঅ্যাপে লিখি বা কিছু লিখি, অনেক সময় ডিকশনারিতেও অনেক এদিক ওদিক হয়ে যায়। আমি কোনো সতর্ক থাকা উচিত, কোনো ফ্লেক্স বা এই ধরনের ব্যানার করতে গেলে সতর্ক থাকা উচিত। কিন্তু অনেক সময় তাড়াহুড়োয় কি হয়, কোনো কর্মসূচি করতে গেলে কেউ হয়তো একটা হাতে প্যাডে লিখে দিল, সেটার ছবি তুলে ফ্লেক্সের দোকানে পাঠিয়ে দিল। সেটার মানে কে করছেন, মানে কার হাতে গিয়ে পড়ছে, কে তাড়াহুড়ো করে কম্পোজ করে ফ্লেক্স বানিয়ে দিচ্ছে, এর সঙ্গে ওগুলো ধরবেন। তাহলে মানে সেখানে মন্ত্রী দাঁড়িয়ে রাজ্যের, তার পিছনে এটা লেখা রাজ্যে কি তাহলে মেয়েদের সম্মান, প্রশ্ন তুলছে বিজেপি। না, বুঝতে পারলাম না এটা। রেস্টোর ওমেন্স রেসপেক্ট, যদি আমি সঠিক বানানটাও ধরি, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এরা মানে মহিলাদের সম্মানকে রেস্টোর করা। সেটা তো শ্রেয়া ঘোষাল বলেছেন, সারা পৃথিবীর নারী সুরক্ষার জন্য তিনি প্রার্থনা করছেন। এই গোটা বিষয়টা, এটা তো বিশ্বব্যাপী সমস্যা। ফলে মহিলাদের সম্মান সুরক্ষা, শ্রেয়া ঘোষালের পোস্টটা দেখবেন, বলেছে এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, সারা পৃথিবীর নারী সুরক্ষার জন্য প্রার্থনা করছি। ফলে মহিলাদের সুরক্ষা সকলকে সচেতন থাকতে হবে এবং যতটা সম্ভব বাড়াতে হবে, সেটা তো সবাই বলবেন। এখন কে কোন ভাষায় লিখে ফেলেছেন। আর একটা হচ্ছে, যখন কেউ কোনো বক্তৃতা দেন, বা আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, আমরা অনেক সময় যখন কোনো অনুষ্ঠানে যাই বা সভায় যাই, পেছনটা দেখার সময় সুযোগ হয় না, কারণ অনেকে দাঁড়িয়ে থাকেন, পড়া যায় না। আমরা যখন বক্তৃতা দিই, পেছন দিকটায় হয়তো উদ্যোক্তারা কিছু লিখে রাখেন। ফলে সেটা নিয়ে পরে যদি কোনো ব্যাখ্যার অবকাশ ঘটে, তাহলে যিনি বক্তৃতা দিচ্ছেন সবসময় তাকে লক্ষ্যবিন্দু করাটা বোধহয় ঠিক না। আপনি বলছিলেন এই আপনি ব্যথিত, রাজ্য ব্যথিত, সাধারণ মানুষ ব্যথিত এই ঘটনায়। এই প্রেক্ষাপটে আপনার দলের বিধায়ক, বেলেঘাটার বিধায়ক ইলিশ উৎসব করছে, শুধু ইলিশ উৎসব করছেন, তাতে আরজিকর এলাকার যিনি কাশু বেলগাছিয়ার বিধায়ক তিনি উপস্থিত, মানিকতলার বিধায়ক উপস্থিত। এইটা কি, এটা তো নিয়ে তো বিতর্ক, যেটা চোখ খোলার বিষয় না। আমি এইটুকু বলতে পারি, ইলিশ উৎসবে আমাকে আন্তরিকভাবেই আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু নিশ্চয়ই জীবন থেমে থাকবে না। একদিকে ন্যায় বিচারের দাবি চলবে, আন্দোলন চলবে, পাশাপাশি জীবনের অন্যান্য কাজগুলো আস্তে আস্তে ফিরে আসবে। কিন্তু এই পরিস্থিতিতে রক্তদান চলতে পারে, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা চলতে পারে, স্বাস্থ্য শিবির চলতে পারে, কোনো মানে হস্ত কুটির শিল্প বা এই ধরনের কোনো মানে ক্রিয়েটিভ কোনো কিছু চলতে পারে। ইলিশ উৎসবটা
আমার যেতে আমার মন সায় দেয়নি, আমি সেজন্য যাইনি। যারা করেছেন, যারা গেছেন তারা বলতে পারবেন, যেখানে এই মেয়েটির এই ভয়ঙ্কর মৃত্যু, এবং আমরা সকলেই সেই জায়গাটায় ব্যথিত। নাগরিক সমাজ একটা আন্দোলনে আছেন, আমি নিশ্চয়ই এর মধ্যে বিরোধীদের শকুনের রাজনীতিকে আমি ধরবো না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব দুটো তফাৎ আছে। আমি কাউকে সমালোচনা করছি না, আমার মন সায় দেয়নি, আমি তাই যাইনি। বিজেপির তরফ থেকে টুইট করা হচ্ছে যে সারা রাজ্যে যখন উত্তাল, সর্বত্র শোকের ছায়া, ক্রোধের পরিবেশ, আর কিছু তৃণমূলের নির্লজ্জ নেতারা মমতা, অভিষেক আর ইলিশের ছবি একসাথে দিয়ে ইলিশ উৎসব নামে ফুর্তি করছে। আমি এইটুকু বলতে পারি, তারা তাদের এক উদ্যোক্তা একটা ব্যানার করেছিলেন বা একটা গেট করেছিলেন, তাতে আমার ছবি তারা দিয়েছিলেন। আমি তাকে অনুরোধ করে আমার ছবিটা খুলিয়ে দিই, কারণ আমি চাইনি এই সময় কোনো এই ইলিশ উৎসবে সেখানে কোনোভাবে আমি কোনো অবস্থায় জড়িত থাকতে চাইনি। আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা করেছেন তাদের ব্যাপার, কিন্তু এই সময়ে ইলিশ উৎসব না করলেই ভালো হতো। এটা ইলিশ উৎসবের সময় নয়। কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে তার ছবি ব্যবহার করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো মমতার জন্য তো খুব খারাপ না, এটা তো মমতাদি বা অভিষেকের কোনো ব্যাপার, মানে তারা জানেন না, তারা অনুমতিও দেননি, তারা হয়তো জানেনও না তাদের ছবি ব্যবহার হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে দলের কোনো দায়িত্বশীল সচেতন ব্যক্তি এই সময় ইলিশ মাছের ছবির সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি যায় না, যেতে পারে না। আমাকে যারা আমন্ত্রণ করেছিলেন, কার্ডটাও বোধহয় আমার হাতেই রয়েছে, তারা আমাকে খুব সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময়টায়, এই পরিস্থিতিতে ইলিশ উৎসব নিশ্চয়ই প্রত্যেক বছর হয় এবং ইলিশ উৎসব তাদের পল্লীতে ভালোভাবে হয়, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। কুণালদা, এই বিষয়ে পরেশ পালকে নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়েছিল যে কুণাল ঘোষ ছবির ব্যাপারে কুণাল ঘোষ না আসার কথা জানিয়েছেন। উনি স্পষ্ট করে যেমন ক্যামেরায় বক্তব্য যে কুণাল ঘোষ কত বড় লিডার, ওকে উত্তর কলকাতার বড় লিডার হয়ে গেছে। পরেশ পালের স্পষ্ট ও আসছে না বলে কি প্রোগ্রাম হবে না, এবং কুণাল ঘোষ সম্পর্কে কটাক্ষ। পরেশ পালের কি বলবেন? দেখুন, আমি সত্যি বড় নেতা নই, আমি একজন সাধারণ কর্মী। পরেশ পাল নিঃসন্দেহে বড় নেতা, আমি অত্যন্ত সাধারণ ছোট কর্মী বলেই এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব করাটা সময়োপযোগী মনে করি না। আমি ছোট নেতা বলেই আপনারা জিজ্ঞাসা করবেন যে অন্যতম একজন উদ্যোক্তাকে যখন ওই গেট ফেট করতে গেছিল, আমি তাকে অনুরোধ করেছিলাম দয়া করে আমার ছবি সরিয়ে দাও। আমি ছোট নেতা বলেই ইলিশ উৎসবের খুঁটি পুজোর দিনও আমি যাইনি, কিন্তু পরেশ পালের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে কিন্তু আমি শুভেচ্ছা জানিয়ে এসেছি। কিন্তু তার কারণ সেই মানুষটার জন্মদিন 4 দিন আগে গেছে, আমি তাকে গিয়ে কিন্তু জন্মদিন, পরেশ দা সিনিয়র, দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, কিন্তু ইলিশ উৎসব কোনো অবস্থায় এই সময় হতে পারে না। ইলিশ মাছের সঙ্গে এই সময় ছবি দেওয়া মানে আমার লজ্জা, আমি মুখ দেখাতে পারবো না। আমি যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমি নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন করি, কিন্তু বিরোধীদের যেমন অরাজকতার রাজনীতিকে সমর্থন করি না, তেমনি এই সময় অন্য সব কর্মসূচি হতে পারে, রক্তদান হতে পারে, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির, হস্তশিল্প, কুটির শিল্প, যেখানে কর্মসংস্থান আছে, নানা রকম জিনিস হতে পারে, কিন্তু ইলিশ উৎসব এটা আমি সমর্থন করি না। আমি যাইনি, আমি যাব না। আমি আমার ছবি ওখান থেকে খুলে দিতে বলেছি, তাতে যদি আমাকে কেউ নেতা না বলেন, ইভেন আমাকে যদি কেউ গালাগালিও করেন, আমি বলবো আমি গর্বিত। আর যারা ইলিশের ছবির সঙ্গে আমাদের নেতা নেত্রীর ছবি ছাপছেন, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তারা তাদের কি বলবেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিমের, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়েও তিনি কিন্তু জাননি। কোনো সুস্থ লোক যাবে না, কোনো সুস্থ লোক যাবে না। এই সময় কেউ করে, ওনার অর্ধেক উদ্যোক্তা তারা পর্যন্ত আমায় ফোন করে করে বলেছে, বোঝাতে পারছি না যে এই সময় দাদা তুমি বারণ করেছিলে। আমাকে যখন বলা হয়েছে ওই খুঁটি পুজো, কদিন আগে ইলিশ উৎসবের খুঁটি পুজো হয়েছে, আমি সেখানেও যাইনি,
কারণ আমি বলছি যে পরেশদা অনেক ভালো কাজ করে, পরেশদা গণবিবাহ করে না। পরেশদার যদি এবার গণবিবাহের ডেট পড়তো আমি বারণ করতাম না, কারণ এতগুলো গরিব পরিবারের মেয়ে জড়িত থাকতো, কিন্তু ইলিশ উৎসবটা হতে পারে না। পরেশ পাল ওখানে ব্লাড ডোনেশন করুক, হবে। পরেশ পাল গণবিবাহ করুক, হবে। পরেশ পাল হস্তশিল্প মেলা করুক, হবে, কারণ ওখানে কর্মসংস্থান, ছোট ব্যবসায়ীরা জড়িত, শিল্পীরা জড়িত। কিন্তু ইলিশ উৎসব এই সময় মানে খাবারের বিলাস, খাদ্যরসিকদের সমাবেশ, আর ওপাশে উই ওয়ান্ট জাস্টিস, এটা মেলাতে পারবো না। তাতে যদি পরেশদা আমাকে গালাগালি করেন, যাই করেন, আমার নেতা হওয়ার দরকার নেই, আমার গালাগালি ভালো, কিন্তু ইলিশ উৎসবে আমি যাব না, এবং আমি বিরোধিতা করব, আমি বলবো ওটা করা ঠিক হয়নি। আজকে অমিত মালব্য বিজেপির, তিনি সোশ্যাল মিডিয়ার যিনি প্রধান, তিনি টুইট করেছেন, বলছেন 1 তারিখ মাসে, এবং 1 তারিখেই রাজ্যের 4টি জায়গায় একসাথে মহিলা নিগ্রহের মতো ঘটনা ঘটেছে, এবং রাজ্যের অমিত মালব্যকে বলুন সারা দেশের হিসাবটা দিতে, অমিত মালব্যকে বলুন বদলাপুরে কি হয়েছিল, অমিত মালব্যকে বলুন উত্তরপ্রদেশে 2 জন মেয়ে, কিশোরী, তরুণী, তাদের ঝুলন্ত ডেড বডি আত্মহত্যা বলে চালাচ্ছিল পুলিশ, পরে দেখা গেল সারা শরীরে ক্ষত। অমিত মালব্যকে টুইট করতে বলুন। উত্তরাখণ্ডের নার্স অমিত মালব্যকে টুইট করতে বলুন। ওড়িশায় ডাক্তারবাবু ধর্ষণ করেছেন 2 রোগিণীকে। সারা দেশে এই কদিনে কতগুলি ঘটনা ঘটেছে, অমিত মালব্যর ক্ষমতা থাকলে সেগুলো আগে টুইট করুক। আপনার দলের সাংসদ সুখেন্দু রায় তিনি টুইট করেছেন, মানে এক্সপ্যান্ডে লিখেছেন, একটি ছবি দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বাস্তিল দুর্গের পতন হচ্ছে। খুব ইঙ্গিতপূর্ণ পোস্ট, কি বলবেন? আমি বলতে পারবো না। সুখেন্দুদা ইতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, বিভিন্ন ইয়েতে থাকেন, মানে ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। ফলে এই মুহূর্তে আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন, উনি তো খুব ভালো ভালো বই পড়েন, সেইটা পোস্ট করেছেন, ফলে আমি বলতে পারবো না। ওনাদের যে সোশ্যাল মিডিয়ায় 2 দিন ধরে একটা ছবি নিয়ে বিতর্ক হচ্ছিল যে ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া নিয়ে, সেই ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া নিয়ে কলকাতা পুলিশ টুইট করে জানায় যে এটা হচ্ছে 25শে আগস্টের ঘটনা, জরিমানা করেছিল বাসকে, তার কাছ থেকে টাকা নেওয়ার 500 টাকা নেওয়া ছিল জরিমানার টাকা। সেই আজকে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ তারা পাল্টা টুইট করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে ছবিটি 2023 সালের 6 আগস্টে, এবং আমি ধরে নিচ্ছি পুলিশ বলেছিল যে এটা ফেক নিউজকে কাউন্টার করতে পুলিশ 25 আগস্টের তথ্য দেয়, কিন্তু কার্যত পুলিশের সেই তথ্যটাও ভুল। দেখা যাচ্ছে ছবিটি পোস্ট হয়েছে 2023 এবং সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়, পুলিশ সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দেয়। না, এটা সম্পূর্ণ পুলিশের বিষয়। দেখুন, ট্রাফিক পুলিশ সংক্রান্ত, ট্রাফিক পুলিশ অত্যন্ত কঠিন কাজ। ঝড়, জল, বৃষ্টি, রোদ্দুর সব মিলিয়ে এই লোকগুলি রাস্তায় দাঁড়িয়ে কাজ করে, অসুস্থ হয়, আবার তাদের বিরুদ্ধে এই ধরনের কিছু অভিযোগও থাকে এই সমাজের, সেগুলো এখন অনেক কমেছে। আগে যতখানি দেখা যেত সে ধরনের ঘটনা ঘটে না। এর ওপর দাঁড়িয়ে যার যেটা মনে হয় সেইভাবে মূল্যায়ন করুন। ওদেরকে সতর্কতা উচিত ছিল না, এই ধরনের পোস্টে সতর্ক। আমি বলছি না ট্রাফিক পুলিশের কাজ দিতে গিয়ে সেখানে পুলিশ ভুল করেছে, সে তো বটেই। মানে যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন তাদের নিশ্চিতভাবে মানে আরো বেশি সতর্ক থাকা উচিত। একটা এমন কিছু দিয়ে ফেললাম সেটা তথ্যগত ভুল, হ্যাঁ, এখন যিনি দিয়েছেন তিনিও নিশ্চয়ই খুব মানে ভেবেচিন্তে মানে খুব করে দেননি, তার হাতে ক্রস চেক করার হয়তো ছিল না, তার কাছে যা তথ্য এসছে তার উপর দিয়েছেন। তবে নিশ্চিতভাবে এগুলো সতর্ক, মানে এটা এত সেন্সিটিভ বিষয় আর এগুলো তাৎক্ষণিকতার বিষয়, এটা ভেবে চিনতে মানে আর এগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় কোথায় একটা ছবি পোস্ট হওয়া মানে চারপাশে কোথায় তার রেকর্ড থেকে যাচ্ছে, কার ফেসবুকের আর্কাইভে থেকে যাচ্ছে, এগুলো এখন এটা এই তথ্য প্রযুক্তিতে ফলে আরো সবাইকেই আমাদের সতর্ক থাকা উচিত, পুলিশকেও সতর্ক থাকা উচিত। 14 তারিখের ঘটনার আরজি করে এরকম দুষ্কৃতী তাণ্ডব এবং তারপরে একের পর এক ঘটনায় প্রত্যেকবার দেখা গেছে কলকাতা পুলিশ ফেসবুক পোস্ট করছে এবং সেখানে কোথাও কখনো নাগরিকদের কাউন্টার করার জন্য সেই পোস্ট, কখনো বা দুষ্কৃতীদের খুঁজে দেওয়ার আবেদন দিয়ে, এটা স্বাভাবিক। আপনি বলুন না, সারা পৃথিবীর কোন পুলিশ, কোন রাজ্যের কোন পুলিশ দুষ্কৃতীদের যাদের হাতে ধরতে পারছে ধরলো, বাকিদের সন্ধান চাই বা নিখোঁজ বা এদের ধরে দিন, তো এদের দেয় না? এটা কোন পুলিশ দেয় না? সবাই দেয়। তো আগে কাগজে বিজ্ঞাপন দিয়ে দিত,
এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, তাতে দিয়েছে। এর মধ্যে তো কোনো এখন কেউ কোনো গন্ডগোল করে কোথাও গিয়ে আত্মগোপন করছে। সোশ্যাল মিডিয়া আজ তৈরি হয়েছে, আজকে এত এই ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামের যে প্রযুক্তিগত সুবিধাটা পেয়েছে, তো পুলিশ যদি ছবি ছড়িয়ে দিয়ে আরো বেশি মানুষকে বলে দেখতে পেলে ধরিয়ে দিন, এটা তো ভালো। যাকে পারছে তাকে ধরেছে, আর যাদের পাওয়া যাচ্ছে না তাদের ছবিটাকে পাবলিক করে দিচ্ছে। এর মধ্যে তো কোনো ডিসক্রেডিটের কিছু নেই। এই যে সন্ধান চাই, এ তো বহু জায়গায়, বহু দেশে, স্কটল্যান্ড ইয়ার্ডও যাদের ধরতে পেরেছে তাদের ধরা, যারা নিখোঁজ তাদের জন্য নোটিশ জারি করা, থানায় থানায় ছবি টাঙানো, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। আজকের প্রযুক্তিতে সেটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, কি ক্ষতি হয়েছে? আরজিকরের ঘটনা যখন হয়েছে, এর মধ্যে গতকাল হাওড়াতে সিটি স্ক্যানে একজন নাবালিকা নিয়ে যাওয়া হয়েছে, সে অস্থায়ী কর্মী তার মলেস্টেশন করেছে। দেখুন, এগুলো একেবারে এটা আইন, এটা সম্পূর্ণ সমাজের বিষয়, সামাজিক ব্যাধি। এই ধরনের অভিযোগ এগুলো সবকটা একদম ঘৃণ্য কাজকর্ম, কিন্তু এর সঙ্গে সামগ্রিক ল অ্যান্ড অর্ডার, সামগ্রিক রাজ্যের পরিস্থিতি, এগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো একদম মনুষ্যত্বের বিষয়। একটা ব্যক্তির পাশবিক কোনো সত্তা যদি কাজ করে, সে যদি একটা নোংরা কাজে ঢোকে, আপনি তাকেই থামাতে হবে, সমাজকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে সকলকে সচেতন হতে হবে। কে কোন ব্যক্তি কোথাও গিয়ে কি, আপনি ধরুন ওড়িশায় একজন ডাক্তারবাবু, কি নাম, একটা অন ডিউটি ডাক্তারবাবু দুজন রোগিণীকে ধর্ষণ করে অ্যারেস্ট করলেন। তার মানে কি আপনি সামগ্রিকভাবে ডাক্তার পেশাকে ছোট করবেন? এটা তো হতে পারে না। ফলে এই ঘটনাগুলো সামাজিক অপরাধ। নিউ টাউনের সিন্ডিকেট ব্যবসায়ী লড়াই গুলি চলেছে, একজন মারা গিয়েছে। সুকান্ত মজুমদার এটাকে নিয়ে পোস্ট করেছে, রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় অবস্থা? দেখুন, বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলে ওগুলো পুলিশ, ক্রাইম, অপরাধ, সমাজে এগুলোকে কমানোর চেষ্টা চলছে। ফলে পুলিশ সেগুলো তদন্ত করছে, দেখছে। সেটা হচ্ছে যে গত 2-3 দিন ধরে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের একজন ডিসি মানে ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি একটি ছবিকে কেন্দ্র করে বারবার তিনি সাফাই দিচ্ছেন যে আর পুলিশের এই আধিকারিক, ও পুলিশের এই আধিকারিক। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, খুব স্বাভাবিক প্রশ্ন, যে অকুস্থলে এত মানুষ কিভাবে পৌঁছলো, এটার সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দিতে পারছে। এটা আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। এটা যদি ভুল হয়, এটা নিয়ে যদি প্রশ্ন তোলার থাকে, সিবিআই তুলবে। কারণ এই যে জল্পনাগুলো, পুলিশ তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। ইন্দিরা মুখোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে গোটা জিনিসটা পয়েন্ট আউট করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আবার সোশ্যাল মিডিয়ায় এক ধরনের কমপ্লেন, বিরোধীদের এক ধরনের অভিযোগ আসছে, কিন্তু এই তদন্তটা যেহেতু সিবিআই এর হাতে আছে, যে এইখানে যারা দাঁড়িয়ে আছেন বা দেখা যাচ্ছে তার সঙ্গে তদন্তের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, তো 5 তারিখে সিবিআই যেটা সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে সেটা বোঝা যাবে। এটা নিয়ে আমরা অভিযোগ পাল্টা অভিযোগের তো কোনো মানে হয় না। তবে এই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু এই গোটা বিষয়টা ব্যাখ্যা করছে। বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ, বর্ধমান, বিভিন্ন ট্রেড কালচারের একটা কথা উঠে আসছে। মনে করা যে ট্রেড কালচারের বলি কি তিলোত্তমা বাবা যাই না, এগুলো সব অনুমান ভিত্তিক। এখন কে কাকে কি বলছে, তার সঙ্গে ওই ঘটনা জড়িত কিনা, এগুলোর কোনো, এই অনুমান ভিত্তিক প্রশ্নের কোনো উপসংহারমূলক উত্তর হতে পারে না। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যেভাবে ট্রেড কালচারের অডিও ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এই তো স্বাস্থ্যের যে সংস্কৃতি, সেটা তো কাউকে চাকরি পাস করিয়ে দেওয়া, কাউকে পাস পায়না করলে ভয় দেখানো, একাধিক এখন তো সব অডিও ভাইরাল হয়ে যাচ্ছে। না, এখন বিষয় হচ্ছে এগুলোর মধ্যে কতটা সত্যতা আছে, কতটা তৈরি করা জিনিস, সেগুলো আস্তে আস্তে চেক করার তো একটা বিষয় থাকছে। এখন একটা কথোপকথন, পূর্ণাঙ্গ কথোপকথনের আগের অংশ জানলাম না, পরের অংশ জানলাম না, মাঝের একটা যখন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, সেই অংশের 3টে সংলাপ তুলে নিয়ে যদি একটা মানে খুঁজতে যাই, তাহলে সেই মানেটা সম্পূর্ণ মানে নাও হতে পারে। দেখা যাচ্ছে যে 3 সপ্তাহ পেরিয়ে গেল 9 তারিখের ঘটনা, এখনো পর্যন্ত রাজপথে একের পর এক নাগরিকদের মিছিল, সেগুলো আছড়ে পড়ছে। আজকেও 2টি মিছিল রয়েছে, কলেজ পার্ক থেকে একটি আর গোলপার্ক থেকে একটি। গতকাল আমরা দেখেছি যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতার প্রাক্তনী, স্কুলের প্রাক্তনী, তারা মিছিল নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে গোটা পরিস্থিতি? আমরা তো আবার বলছি, নাগরিক সমাজের মধ্যে কিছু বিরক্তি এবং অবিশ্বাস কাজ করছে। সেই জায়গা থেকে নাগরিক সমাজ তাদের প্রতিবাদ এবং প্রশ্ন সামনে রাখছেন।
এগুলো নিয়ে আমাদের কোথাও কোনো বিরোধিতা নেই বা বক্তব্য নেই, কিন্তু আমরা বিরোধিতা করছি বিরোধী দলগুলোর অরাজকতা তৈরির চেষ্টা, মানুষের আবেগকে বিপথে চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, অরাজকতা, ন্যায় বিচার থেকে সরে এসে চেয়ারের লড়াই, এইগুলোর আমরা বিরোধিতা করছি। নাগরিক সমাজের মধ্যে যে বিরক্তি বা অবিশ্বাসের বাতাবরণটা কাজ করছে, এটা কাটিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের। কোথাও একটা কোনো প্রশ্ন, কোনো দ্বিধা আছে বলেই নাগরিকদের একটা অংশের মধ্যে এই বিরক্তি এবং অবিশ্বাসটা কাজ করছে, ফলে সেটাকে কাটিয়ে দেওয়ার দায়িত্বটা প্রশাসনের, এবং তারাও বুঝবেন যে আজকের তদন্তটা সিবিআই এর হাতে। ফলে মিছিল যতগুলোই হোক, মিছিলের শেষটা হওয়া উচিত গিয়ে সিজিও কমপ্লেক্সে, কারণ যার যা অভিযোগ, যার যা প্রশ্ন, যদি কেউ অভিযোগ করেন যে এটা কেন তখন করা হয়নি, সেটাও তো এখন বিচার করছে সিবিআই। ফলে যত মিছিল সেগুলো ধর্মতলা বা ওই দিকে না গিয়ে তার থেকে বেশি তো যাওয়া উচিত সিজিওর দিকে, কারণ তদন্তটা এখন সিবিআই এর হাতে। যার যেমন কালকে আইএম এর তরফ থেকে যে ভিডিও বা যে ব্যাখ্যা দেয়া হলো, সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে বলে লাভ কি? আইএম এ যদি এমন কোনো বক্তব্য বা পয়েন্ট তোলেন, এমন কোনো ডকুমেন্ট দেন যেটা তদন্তে সাহায্য করতে পারবে, তাহলে আইএম এর কনসার্ন পার্সনরা সিজিওতে গিয়ে একটা স্টেটমেন্ট দিন, তার সঙ্গে একটা ডকুমেন্ট দিয়ে দিন, যাতে তদন্তে কাজে লাগে। ফলে এই অবিশ্বাসের বাতাবরণটা ছড়িয়ে দিয়ে কি লাভ হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্যাতিতার বাবা মায়ের সাথে আপনি ব্যক্তিগত স্তরে কথা বলেছেন, কি হলো, কি বললেন তাদেরকে? এটা একান্তই ব্যক্তিগত, আমি এটা নিয়ে কোনো আলোচনা চাই না। আমার মূল বক্তব্য, ওনার মায়ের সঙ্গে আমার কথা হয়নি, ওনার বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আমার মূল বক্তব্য, এই ঘটনা ভয়ঙ্কর, এই বিষয়ে চারপাশে যা বিতর্ক হচ্ছে তাতে আমাকেও অনেক কথা বলতে হচ্ছে। আমিও ন্যায় বিচার চাই, দোষী বা দোষীদের ধরা হোক, কিন্তু আমার এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অভিযোগের আমি জবাব দিই, রাজনৈতিক বিতর্কে অংশ নিই, কিন্তু আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বেরোয় যাতে ওদের আঘাত লাগে বা ওদের মনে হয় যেন মূল তদন্ত থেকে ফোকাসটা সরে যাচ্ছে। ওদের যদি কখনো মনে হয় যে এই রাজনৈতিক জবাব উত্তর এতে আমার কোনো বক্তব্যে তদন্ত বিঘ্নিত হওয়ার জায়গা আছে অথবা তদন্ত থেকে অভিমুখ সরছে, তাহলে যেন আমার ফোন নাম্বারটা সেভ করে রাখেন এবং সরাসরি আমাকে বলে আমার বক্তব্য সংশোধন করে দেন। এইটা হচ্ছে আমার মূল বক্তব্য। এবং ওনারা পুরোদস্তুর ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন এবং ওনাদের বক্তব্য সবাই মিলে যেন নজর দেয়া হয় যে তদন্তটা যথাযথভাবে দোষীরা যেন চিহ্নিত হন। এবং এখন আপাতত একটা তদন্তে আপাত দৃষ্টিতে একটা অচল অবস্থা চলছে, এখন নতুন কিছু নেই। ফলে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিছুদিন বাদে আবার একবার কথা বলবো। আমি একজন প্রাক্তন সাংসদ হিসাবে এই ইস্যুটায় কথা বলতে হয়, বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাব দিতে হয়। রাজনৈতিক তর্কটা একদিকে থাকুক, বিরোধীরা কুৎসা করলে তার জবাব হবে, কিন্তু আমার মুখ থেকে এমন কোনো কথা যেন না বেরোয় যেটা ওই হতভাগ্য মেয়েটির বাবা মার মনে হয় যে এটা তদন্তের বাইরে যাচ্ছে। আমার খুব এখানে তো ভালো লেগেছে শব্দটা, কথা বলাটা আসে না,
আমার মনের মধ্যে একটা অস্থির ভাব যেটা ছিল সেটা কমেছে ওনার সঙ্গে কথা বলে। আমি বলেছি যে আপনাদের কিছু বক্তব্য শুনি সংবাদ মাধ্যমে, আমি ভবিষ্যতে কখনো আপনারা অনুমতি দিলে আপনাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। উনি অত্যন্ত ভালোভাবে বলেছেন, আমরা সবাই নজর রাখছি, আমার আস্থা আছে আপনাদের সবার উপর, আমার মেয়ের খুনিরা ধরা পড়ুক, এটা একদম মানে আসল কথা। ফলে আমি সেই যদি অচলাবস্থা চলতে থাকে, মানে কোনো রেজাল্টই কোনো দিক থেকে না আসে, আমরা আবার কথা বলবো। কিন্তু আমার তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ ওরাও নিশ্চয়ই এখন সবসময় টিভিতে থাকেন, কাগজ পড়েন, রাজনৈতিক বাদবিতণ্ডায় আমিও অনেক কথা বলি, কিন্তু আমার রাজনৈতিক কথাগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। ফলে আমার মনে হচ্ছিল যেন এরকম কখনো মনে না হয় যে এই হতভাগ্য বাবা মা যেন আমাকে কখনো ভুল না বোঝেন। কিন্তু আমি দেখলাম তারা আমাকে ভুল বোঝেননি। আমি বলেছি আমার নাম্বারটি সেভ করে রাখুন, রাজনৈতিক তর্ক আমায় করতে হবে, কিন্তু আপনারা যেদিন যে মুহূর্তে কোনো টিভিতে দেখে মনে করবেন যে আমার কোনো কথায় যে বিচার বিঘ্নিত হতে পারে বা যেন আমার এইটা বললে ভালো হয় বিচারের সমর্থনে, নিশ্চিন্তে আমাকে সরাসরি বলবেন। আমিও আপনাদের একজন সৈনিক হিসেবে আমিও চেষ্টা করব সকলের সামনে এই কথাগুলো তুলে ধরার। ওনারা আপনি এই কথাটা বলছেন যে বিষয়টা ওর বাবা মার কাছে, কিন্তু আপনার দলেরই একজন সাংসদ সে একটি টেলিভিশনে বসে ডাক্তারদের সম্পর্কিত একটা অপমানজনক মন্তব্য, তারপর আজকে তিনি ক্ষমা চাইছেন সোশ্যাল মিডিয়ায়, এইটা কতটা খারাপ? ঠিক বলেননি। আমার মাও আরজি করে স্টুডেন্ট ছিলেন, আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট ছিলেন। ফলে এরকম আমাকে, আমি নাম বলবো না, গতকাল একাধিক সিনিয়র চিকিৎসক, অনেকে মহিলা, অনেকে চিকিৎসক আমায় ফোন করে এতখানি বলেছেন সিনিয়র, কুণাল তোমার মাও তো ওখানে ছাত্রী ছিলেন। তো সুতরাং এই কথাটা, এটা এখন যিনি বলেছেন তিনি যখন গোটা বিষয়টা দুঃখ প্রকাশ করে নিয়েছেন, ফলে আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না। আর দুর্ভিশন ডাক্তারদের নিয়ে কালকে ডাক্তাররা সিপি বদলের দাবিতে লালবাজার অভিযান করছে জুনিয়র ডাক্তাররা। আমরা জুনিয়র ডাক্তারদের আবার অনুরোধ করব, দেখুন আপনাদের অন্যান্য যা দাবি বিষয় যা আছে সেগুলো আপনারা কথা বলুন। সিপি আপনাদের যদি মনে হয় সেটা পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে, কিন্তু আপনারা দয়া করে কাজটা শুরু করে দিন। এবং এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে আরজিকর তো শুরু করেই ছিল কাল গতকাল থেকে, আজকে এনআরএসও টেলিমেডিসিন শুরু করলো এবং বিভিন্ন এরা এই যে কমিউনিটি সার্ভিস, অভয়া ক্লিনিক, এগুলো সদিচ্ছার পরিচয়, কিন্তু যতটা এটার প্রচার হয় ততটা কার্যকরী হওয়া সম্ভব নয়। কারণ একটা জায়গায় একজন ডাক্তার থাকা, তার রেগুলারিটি, একজন রোগী যাচ্ছে আবার চেক আপের জন্য যাচ্ছে, এগুলো না, এই আলাদা আলাদা ক্লিনিক এটা কিছুদিন চলতে পারে, এটা স্থায়ী সমস্যার সমাধান নয়। ডাক্তার, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি এবং আমাদের মুখ্যমন্ত্রীরও পূর্ণ সমর্থন আছে, কিন্তু তাদের যে আবেগ, তাদের সহকর্মী ওইভাবে মারা গিয়েছেন, তো তাদের যে আবেগ সেটা হোক, কিন্তু গরিব মানুষকে তাদের চিকিৎসাটাকে খুলে দিয়ে হোক, নিরাপত্তা বলুন আরো বাড়াতে। এখন তো সেন্ট্রাল ফোর্স আরজি করে, পুলিশ আরো সতর্ক হচ্ছে, তার জন্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলুক, কিন্তু আন্দোলনটা এমন ফরম্যাটে হোক যাতে মানুষের চিকিৎসাটায় কোনো সমস্যা থাকবে না। একজন ডাক্তার তো অসুস্থ হয়ে পড়েছেন আজকে, যিনি তদন্তের আওতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলতে পারবো না, তো টানা ইয়ে করলে একটা তো ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।